নমস্কার। আজ আপনাদের আরো একটি গুরুত্বপূর্ণ লাইভে স্বাগত জানাই। কি মিলে গেল তো বলবো না, মিলে যাওয়ার ব্যাপারটা প্রথম থেকেই ছিল, যেটা হবে। যাদের বিচার বোধে এখনো কাজ করছে তারা আগেই বুঝতে পেরেছিলেন। এমন বেশ কিছু সহযোদ্ধা শিক্ষক, বিশেষ করে 2016 তথাকথিত বাতিল প্যানেলের বহু শিক্ষক আমার সঙ্গে আমাদের সহযোদ্ধা হিসেবে এখন কাজ করছেন, নিজেদের তৈরি করছেন। তারা তো বুঝতেই পেরেছেন। তো আপনারা ইতিমধ্যেই জানেন যে 2025 যে অনগোয়িং নিয়োগ প্রক্রিয়া, যেটা আমি বহু আগেই বলেছিলাম যে সেটা আটকে দেওয়া হবে, প্ল্যানফুলি আটকে দেওয়া হবে, সেটাই হয়েছে। আমার ইউটিউব চ্যানেলে এই ব্যাপারে বেশ কিছু পুরনো ভিডিও আছে, সেগুলো দেখলেই বুঝতে পারবেন আমি এই কথাগুলোই বলে চলেছিলাম 2020 সাল থেকে, লকডাউনের সময় থেকেই। কি বলেছিলাম? নিয়োগ নয়, এখন বিয়োগের সময়। বব কাট অনেক দেখেছেন, এবারে জব কাট দেখবেন, সেটাই দেখছেন। আসবো সেই প্রসঙ্গে। এছাড়াও সিডির রেজাল্ট অনেকেই অপেক্ষা করছেন, সেক্ষেত্রে কি ঘটবে তার মানসিক প্রস্তুতি, গ্রুপ সি, গ্রুপ ডি, এটাও আমি আগেই বলেছি শিক্ষাকর্মী নিয়োগ বিষয়ে। তবুও নতুন নতুন অনেকে আসছেন, তাদের স্বার্থেই এই কথাগুলো বারবার করে বলা। এতে আমার কোনো কিছু উপকার হবে না, বরং গালাগালেই জুটবে, তাতে কোনো সমস্যা নেই। তো তারা তো অন্তত মানসিকভাবে 100 জনের মধ্যে 3-4 জন বা 5 জন 10 জন হলেও অন্য কোনো বিকল্পের সন্ধান তো করবেনই। তাতেও কিছুটা হলেও আমার পরিশ্রম সার্থক হবে। তো প্রথমেই বলি যে আগামী 15 তারিখে, 15ই অগাস্ট, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। সেখানে 16ই অগাস্ট এবং 17ই অগাস্ট দুটি সভা আছে। নিউ ওয়ার্ল্ড অর্ডার সচেতনতা সভা, বলাই বাহুল্য এর মধ্যে আগামীতে যে সব ভ্যাকসিন আসবে এবং যে সব কর্মসূচি রূপায়িত হবে, অফলাইনেও মানুষকে বলা। সবাই তো আর ফেসবুকে নেই, সবার তো আর স্মার্টফোন নেই গ্রামে গঞ্জে, আর থাকলেও অত ডেটা নেই তাদের, এত সময়ও নেই, খাটাখাটনি করতে করতে জীবন চলে যায়। তো তাদের কাছে তো পৌঁছতে হয়, আপনারা জানেন। আমি এভাবেই আমাদের রাজ্যে এখনো পর্যন্ত একটি মাত্র জেলা, সম্ভবত বীরভূম জেলায় কোনো সভা হয়নি, আমি করোনার পর থেকে কাউন্ট করছি। তবে হ্যাঁ, সেখানে পরিচিত কিছু সহযোদ্ধা সেই সময় আড্ডা টাড্ডা হয়েছে, কিন্তু সভা অর্থে যেটা আমি বুঝি ঘরোয়া সভা, সেটাও হয়নি। অর্থাৎ একটি জেলায় বাকি আছে, বীরভূম। বাকি সমস্ত জেলাতেই যদি ধরা হয় অন্তত একটি করে সভা তো হয়েইছে, কোথাও কোথাও একাধিক সভা, বা কোথাও কোথাও একাধিকবার আমি গিয়েছি। তো বাঁকুড়াতে এবার দ্বিতীয়বার যাচ্ছি, মানে সভা। আপনারা জানেন কিছুদিন আগে মেজিয়া অঞ্চলে সভা করে এসেছি। সহযোদ্ধা দেববেন্দু সেখানে উদ্যোগী ভূমিকা নিয়েছিল। তো 16-17 প্রথম সভাটি, দুটি সভা, একটি হবে হেতিয়া অঞ্চলে, আর একটি সভা হবে বিষ্ণুপুর শহরে, দা বিষ্ণুপুর ক্লাব বলে একটি সংস্থা, সেইখানে হবে। আমি এ বিষয়ে ফেসবুকে জানিয়েছি, ইউটিউবেও জানালাম। যাওয়ার আগে আরো একটি ভিডিও করব, সময় আছে এখনো।
তো যারা কাছাকাছি আছেন, সহযোদ্ধা বা সমমানসিকতা সম্পন্ন মানুষ, তারা এই দুটি সভায় আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বা সভায় উপস্থিত থাকতে পারেন, সেটাই ভালো হবে। যদি সেই অঞ্চলে আপনারা থাকেন, বসবাস করেন বা আপনাদের পক্ষে যাওয়া সম্ভব হয়। এইটুকু জানালাম। এবারে আসছি মূল প্রসঙ্গে, আজকের লাইভের বিষয় কি ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, আপনারা জানেন কি ওই যে 365 জনের পুলিশ ভেরিফিকেশন একাদশ দ্বাদশের কথা ছিল, ওই যে নিয়োগ প্রক্রিয়া চলছে 2025 SLST, সেটা স্থগিত করে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি বুঝতেই পারছেন, একাদশ দ্বাদশের আরো 12টি বিষয়ের কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল 14 আগস্ট থেকে, সেটিও স্থগিত। বলাই বাহুল্য, ওটা স্থগিত হলে তো এটাও স্থগিত হবে, তাই নয় কি? আর কি নবম দশমের তথ্য যাচাই, সেটাও 20 বাও জলে চলে গেল। এগুলো তো সব রিলেটেড, তাই নয় কি? কারণটা কি বলা হয়েছে? 7 না 17 এই সমস্যা। মানে যখন এই বিজ্ঞপ্তি বেরিয়েছিল তখন 17 ধরে করা হয়েছিল, ওবিসি 17% রিজার্ভেশন। কিন্তু বর্তমান আইনে আপনারা জানেন, এবং এই নতুন সরকার আসার পরেই মহামান্য আদালত রায় দিয়েছে, ওই যে ওবিসি মামলার রায় দিয়েছে যে না, ওটা 2011 পরে যেসব ঢোকানো হয়েছিল, তালিকা বাড়ানো হয়েছিল, ওগুলো বাদ। তার আগে যেটা ছিল সেই অনুযায়ী যে ওবিসির তালিকা, তাতে 7% রিজার্ভেশন, 7%, এটাই চূড়ান্ত হলো। মানে 17টা 7 হয়ে গেল, তাই তো? তার ফলে এই যে একটা সমস্যা, তাহলে এই যে নিয়োগ প্রক্রিয়া, সেটা 7 ধরে হবে না 17 ধরে হবে? এই 7-17 লীলা খেলা চলছিল, ভেতরে ভেতরে ছিল। আমি বহু আগেই বলেছিলাম যে এটা একটা খেলা, এটা একটা গেম প্ল্যান। তখন তো আমার কিছু সহযোদ্ধা ছাড়া সবাই গালিগালাজ দিয়েছিলেন। অনেকে আবার এরকমও মেসেজ করেছিলেন যে তো আপনি না হয় নিউ ওয়ার্ল্ড অর্ডার বোঝেন, ভ্যাকসিনটা ভালো বোঝেন, ওসব নিয়েই পড়ে থাকুন না কেন, এটা তো আপনি বোঝেন না, সরকারি চাকরির ব্যাপার ট্যাপার, তো কেন এসব নিয়ে বলেন, বলেও ছিল। তো আমি মাঝে মাঝে হাসি এসব দেখলে। প্রথম গালাগালি যখন শুরু হয়েছিল আর কি এই করোনা কালে, তখন একটু খারাপ লাগতো বটে, কিন্তু এখন আমার হাসি পায়, করুণা হয় তাদের চেতনার স্তর দেখে। অসহ্য হয়ে গেলে ব্লক করে দিই, কিন্তু কোনো বাদানুবাদে যাই না, সময় কোথায়। তো তাদের বলি, এই যে অধমকে আপনারা দেখছেন, তার একটা কোচিং সেন্টার ছিল, ইনস্টিটিউশন ছিল, লাহা স্কুল অফ কম্পিটিশন, সরকারি চাকরির প্রশিক্ষণ আগে। হ্যাঁ, তো এই অধম জীবনের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পেশায় নিজেকে নিযুক্ত করেছিল এক সময়, বিভিন্ন ভূমিকায়। তাই অভিজ্ঞতাও বিচিত্র এবং সমৃদ্ধ বলা যেতে পারে। তো সেই সূত্রে লাহা স্কুল অফ কম্পিটিশন, সেখানে স্কুল সার্ভিস মানে এসএসসি থেকে শুরু করে, পিএসসি থেকে শুরু করে, ব্যাংকিং থেকে শুরু করে এই বিভিন্ন সরকারি চাকরি বাকরির প্রশিক্ষণ দেওয়া হতো। কর্মসংস্থান, কর্মক্ষেত্র, পেশা প্রবেশ, সাফল্য, এসব পত্রপত্রিকায় ওই সময়ে 2008-9 এরকম সময়ে বা তারও আগে 6-7 এসব সময়ে পুরো পাতার অ্যাডও সেখানে ছিল। টাইমস অফ ইন্ডিয়াতেও ব্যাংকিং এর ওপরে অ্যাড বেরোতো, বিজ্ঞাপন দেওয়া হতো আমাদের
প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাফল্য পেশা প্রবেশে ব্যাক পেজেও পুরো শেষ যে পাতা কালার বিজ্ঞাপন, রঙিন বিজ্ঞাপন হতো সাফল্য পাওয়া ছাত্রছাত্রীর ছবি দিয়ে। সুতরাং সরকারি চাকরির ব্যাপার নিয়ে বলার অধিকার এবং যোগ্যতা আমার আছে। তো সেই সময় অবশ্যই আমি ইংরেজিটা পড়াতাম, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এসব পড়াতাম অ্যাজ আ কোর্স কোঅর্ডিনেটর। আর বাকি বিষয়ের শিক্ষক ছিল, অনেক শিক্ষক ছিলেন। তো যাই হোক, তো এবার কি দেখতে পাচ্ছেন, অনেক ভক্ত আশা করেছিলেন যে নিয়োগ হবে। তারা এই কারণেই চটিকে বিদায় দিয়ে খড়ম এনেছিলেন। খড়ম এখন গদিতে বসেছে, কিন্তু সবই তো কপি পেস্ট হয়ে যাচ্ছে। ভাতা শুধু নাম পরিবর্তন হচ্ছে, লক্ষ্মী থেকে অন্নপূর্ণা, তাই তো, আর নীল সাদাটা গেরুয়া হয়ে যাচ্ছে, আর তো কিছু ঘটছে না, সবই তো একরকম। বরং সাধারণ মানুষ, গরিব মানুষের ওপর অত্যাচার, এই যে বেআইনি দখলদার উচ্ছেদের নামে, হকার উচ্ছেদের নামে বেড়েছে, অনেক বেড়েছে। তাতে অবশ্যই কারো কারো উপকার হচ্ছে, মল মালিক বিশেষ করে, বা বড় বড় দোকানদার, বা যারা স্টেশনে দোকান নিচ্ছেন চড়া দামে, তারা করে কমে খাবেন। অন্য হকার থাকলে তাদের বিক্রি বাট্টা হয় না, তো তারা খুশি হতেই পারেন। কিন্তু আমি সার্বিকভাবে ব্যাপারটা বলছি। তো যাই হোক, তো এবার কি হবে, নতুন করে এটাই কি নিয়োগ প্রক্রিয়া চলতেই থাকবে, নাকি নতুন ভাবে পরীক্ষা নেওয়া হবে? এই বিষয়টি আজকে আলোচনা করব। আর একটা বিষয় আলোচনা করব, এখন বলে দিই, আমি কোচিং সেন্টার নিয়ে একটি পোস্ট দিয়েছি যে আপনারা ছাত্রছাত্রী পড়ুয়া ভর্তির নামে লাভ করার জন্য মিথ্যে আশ্বাস দিয়ে এই ইন্টারভিউ হবে, ওই ইন্টারভিউ হবে, এই নোটিফিকেশন বেরোলো, এই বেরোলো, সেই বেরোলো, আসুন তাড়াতাড়ি করুন, সময় নষ্ট করবেন না, আমাদের এখানে ভর্তি হয়ে যান, এসব বলে মুরগি জবাই করবেন না। এরকম মুরগি জবাই শব্দটা ব্যবহার করিনি, কিন্তু এর অনুরোধ রেখেছিলাম। ফেসবুকে এখনো পোস্টটি আছে, আপনারা দেখতে পারেন। সেই অনুরোধ আমি আবার ইউটিউবে রাখছি। তাদেরকে বলবো, যারা এইসব কোচিং প্রতিষ্ঠান চালান, নিউ ওয়ার্ল্ড অর্ডার বুঝুন, বাস্তবতা বুঝুন, বেসরকারীকরণ বুঝুন। এইভাবে আমাদের এখানে ভর্তি হলে চাকরি হবেই হবে, সরকারি চাকরি একটা না একটা আমাদের দায়িত্ব আপনাকে পাইয়ে দেওয়া, এইভাবে কেন বলছেন? তো এটার উত্তরে কেউ কেউ কমেন্ট করেছেন যে কেউ এরা কি বোকা, এরা কি কেউ এরকম করবে কেউ? এটা তো নিজেদেরই ক্ষতি হবে, এটা আত্মঘাতী সিদ্ধান্ত। তারা তো বলবেনই যে ভর্তি হন, দারুণ হবে, চাকরি হবে, প্রচুর চাকরি হবে, 50,000 নিয়োগ হবে, অমুক হবে, তমুক হবে, তারা তো বলবেনই, এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা হচ্ছে, আমি অস্বাভাবিক যেটা হওয়া উচিত সেটার কথাই বলতে চেয়েছি। উদাহরণ হিসেবে আমি আপনাদের সামনে বসে আছি, আমি যখনই দেখলাম, এটা উপলব্ধি করলাম যে সরকারি চাকরি শেষ হতে চলেছে, থাকবে না, তখনই আমি সেন্টারকে, আমার যে লাহা স্কুল অফ কম্পিটিশন, দেখবেন গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, কি লেখা আছে দেখবেন, ক্লোজড, বন্ধ। তখন থেকে আমি গোটাতে শুরু করলাম, কারণ মিথ্যে কথা বলে আমি ছাত্র ভর্তি করব না এই পলিসিতে। যখন ভ্যাকান্সি হতো এসএসসি, প্রচুর ছেলে মেয়ে আমার এখান থেকে বিভিন্ন বিষয়ে, এখনো তারা কেউ পরে ফেসবুকে আমাকে খুঁজে পেয়েছে। এই মুহূর্তে
তারা আমার সহযোদ্ধা। হীরালালের নাম মনে পড়ছে, হাই স্কুলের শিক্ষক হীরালাল। তো এরকম অনেকেই আমাকে পরবর্তীকালে খুঁজে পেয়েছেন, তারা জানেন আমি শিক্ষক হিসেবে কখনো ভাওতাবাজি, কারণ আমি সেন্টারটির মালিক ছিলাম, অবশ্যই কোর্স কোঅর্ডিনেটর ছিলাম, কিন্তু সবার সবার উপরে আমার পরিচয় আমি শিক্ষক। আর তাই বেশ কিছু এরকম ঘটনা আছে, দু একটি ঘটনা আমি বলেছিলাম। একটি ঘটনা আবার বলি। একটি ছেলে খুব সাধারণ মেরিটের, সে WBCS অপশনাল সহ প্রিলি মেন সেই সময় আমার সেন্টারে ভর্তি হতে আসে, এবং আমার রিসেপশনিস্টের সামনে তার কিছুটা দূরেই আমার চেম্বার। কথা শোনা যায়, আমি শুনতে পারি, যদি মনে করি শোনা যায়। সেই সময় আমার ক্লাস অফ ছিল, ঘটনা চক্রে প্রচুর ক্লাস থাকতো, আর সবসময় রিসেপশনিস্ট কিভাবে স্টুডেন্ট ভর্তি করে আমার পক্ষে জানা সম্ভব ছিল। তবে হ্যাঁ, অবশ্যই তার তো একটা থাকবেই, সে তো তার কাজই তো স্টুডেন্টকে ভর্তি করা, কনভার্ট করা, ঠিক আছে, এটা তার কাজ, সে তো করবেই। কিন্তু সেটার জন্য সে কোন পর্যায়ে নামবে, কি করবে, সেটা তো আমার দেখার কথা নয়। তার জন্য ম্যানেজ করার জন্য একটি ছেলে ছিল, তাদের সঙ্গে তারা এগুলো আলোচনা করতো, তারা কি করত। আমি মূলত ক্লাস নিতাম এবং কোর্স মডিউলের জন্য শিক্ষকদের সঙ্গে কথা বলতাম। এইবার একদিন দেখি যে, এবং অবশ্যই স্টাডি মেটেরিয়াল কি হবে না হবে সেগুলো নিয়েও, এইসব টোটাল ব্যাপারটা আমি দেখতাম। এবার কি হলো, একটি ছেলে, গ্রামের ছেলে, তার সঙ্গে রিসেপশনে ফ্রন্ট ডেস্কে যে থাকে তিনি কথা বলছিলেন, এবং একটি সেন্টেন্স আমার কানে পৌঁছে গেল যে এখানে ভর্তি হলেই আপনার চাকরি একেবারে শিওর, নিশ্চিত হবেই হবে। আর শুনে একটু খটকা লাগলো, এটা কিরকম কথা। WBCS এর ভ্যাকান্সি সেই সময় অত্যন্ত কম, এখন তো জানেন WBCS এর কি পরিস্থিতি। তো যাই হোক, তাকে তো সে চলে গেল, সে জানতে এসেছিল। তবে তার সঙ্গে কথা বলে সে যা উত্তর দিল, সেটা জানা গেল যে সে ভর্তি হতে আগ্রহী এবং সে ব্যবস্থা করবে টরবে, তারপরে সে আবার আসবে। বেশ, আমি রিসেপশনে যিনি ছিলেন ফ্রন্ট ডেস্কে, তাকে ডাকলাম, ডেকে বললাম যে আপনি এরকম বলছেন কেন যে এখানে ভর্তি হলে চাকরি নিশ্চিত? আমরা বলতে পারি আমরা গাইড করব, গাইডেন্স দেব, সেই অনুযায়ী আপনি যদি পড়াশোনা করেন তাহলে কম্পিটিটিভ হিসেবে, প্রতিযোগী হিসেবে আপনি নিজেকে প্লেস করতে পারবেন। এইটুকু বললেই তো হয়, চেষ্টা করতে পারি আমরা। কিন্তু না স্যার, এরকম তো বলা যাবে না, অমুক প্রতিষ্ঠান তো বলে চাকরি পাকা, দেখেন না বিজ্ঞাপন দেয় ভর্তি হলেই চাকরি হবে, সরকারি চাকরি। তো আমরাও তাই বলি, আমরা যারা অ্যাডমিশনের দায়িত্বে আছি। আমি বললাম তাই, এবার থেকে আর বলবেন না। গেল, এবং বললাম যে ওই ছেলেটি পরের বার যখনই আসবে আমাকে যেন থাকলে আমাকে আমার চেম্বারে পাঠানো হয়, অথবা আমাকে ফোন করা হয় যদি আমি সেন্টারে না থাকি, বা এই রকম। আমার তখন থেকেই এই ব্যাপারটা প্লে করতে শুরু করে। তখনও মাননীয় সরকার আসেনি ক্ষমতায়, 2011-তে উনি এসেছেন। তো এই ব্যাপারটা, খেলাটা তো আগে থেকেই শুরু হয়েছে, বেসরকারিকরণের খেলা, শিক্ষকদের বিশেষ করে, সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ করে। তো তখন থেকেই আমি আস্তে আস্তে গোটাতে শুরু করি। এইবার ওই ছেলেটি পরে যখন অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে এসেছে, তখন সব মিলিয়ে প্রিলি মেন এসব মিলিয়ে WBCS এর কোর্স ফি প্রায় 20,000 টাকা সেই সময়, এক্সাক্ট আমার মনে নেই, কাছাকাছি। এবার আমার প্রতিষ্ঠানের কথা বলছি। তাকে আমার চেম্বারে পাঠানো হলো। আমি বললাম তার বয়স কত হবে, 23-24 এরকম বয়স হবে। তাকে বললাম, তাকে কিছু প্রশ্ন করলাম, কিছু টেস্ট দিলাম, দিয়ে দেখলাম সে অত্যন্ত দুর্বল, এবং সে এই WBCS এ যেখানে যে মাত্রায়, যে যতটা মেরিট লাগে, অবশ্যই পরিশ্রমটা করতেই হবে, সেটা ধরে নিয়েই কিছু তো থাকতে হবে। তো
সেটা তার নেই, এবং সে বলছে যে জমি টমি বিক্রি করবে বা এভাবে কোনোভাবে সে ওই টাকাটা ম্যানেজ করবে, করে সে ভর্তি হবে। ইনফ্যাক্ট সে কিছু টাকা নিয়েও এসেছিল, 50% মতো, বাকিটা নাকি ওইভাবে কোনোভাবে ম্যানেজ করবে, সে আমাকে অ্যাসিওর করলো। আমি তখন তাকে বললাম যে না, তুমি এই এই সেন্টারে বা আমি তো তোমাকে এই পরিস্থিতিতে ভর্তি নেব না, কারণ তোমার এতে করে টাকাটা জলে যাবে। পরিষ্কার কথা, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেই লেভেল থেকে প্রিপারেশন দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, তোমার বেসিকটাই তৈরি নেই, ভেরি পুয়ার কন্ডিশন। তাই তুমি আগে নিজে বাড়িতে বেসিক ম্যাথ, বেসিক ইংরেজি, বেসিক এগুলো একটুখানি নিজে খাটাখাটনি করো, বা মনে করো গ্রামের কোনো শিক্ষক বা গৃহশিক্ষক বা সেলফ স্টাডি বা গ্রুপ স্টাডি করে করো, তারপরে যদি মনে হয় যোগাযোগ রেখো, কিন্তু এখন ভর্তি নেওয়া যাবে না। তো সেতে স্টাফরা আমার, তারা খুব অবাক হয়েছিলেন যে একটি ছেলে এতগুলো টাকা নিয়ে এলো অথচ আমি ফিরিয়ে দিলাম। তো তারপরে তো কিছুদিন পরে আস্তে আস্তে যখন বুঝতে পারলাম, সবাইকে জানিয়ে দিলাম আপনারা কাজ খুঁজে নিন, বিকল্প জীবিকা খুঁজে নিন, মানে যারা ছিলেন আর কি আমার সেন্টারে ডিপেন্ড করে যারা ছিলেন, সবাই তো নন, অনেকেই, অনেক শিক্ষকই ছিলেন, তারা পার্ট টাইম, তারা ক্লাস বেসিসে তারা পেমেন্ট নিতেন, কিন্তু বেশ কয়েকজন তো পার্মানেন্ট তো ছিলেন, মানে সেই অর্থে আর কি ফুল টাইম। তাদেরকে সময় দিলাম, তারপরে সেন্টার মানে ইনস্টিটিউশনটা সিম্পলি তুলে দিলাম। কারণ মিথ্যাচার করে আর কি হবে, কতদিন হবে, কতদিন চলবে, কেন করব, এটা আমার এথিক্স। তাই আমি যেহেতু সেন্টার হেড হিসেবে এটা বলতে পেরেছি, করতে পেরেছি, তাই আমিও আশা করি যে অন্য সেন্টারও তারা বাস্তবতাটা বলুক, মিথ্যে কথা বলে কেন জবাই করা হবে মুরগি, আমি ওই কারণেই পোস্টটা দিয়েছি। তো যাই হোক, এবারে চলে আসি মূল পর্বে। এই যে 2025 নিয়োগ প্রক্রিয়া যেটা থমকে গেল, আটকে গেল, সেটা আগামীতে কি ঘটবে? স্বাভাবিক বুদ্ধিতে কি বলে, যদি 17ই হতো তাহলে কি থমকে যেত? মোটেই না, থমকে যেত না। তার মানে কি 17তে আপত্তি আছে, সমস্যা আছে, তাই 7 না 17 এই নিয়ে গন্ডগোল। এই প্রেক্ষাপটটা কিন্তু আগে থেকেই তৈরি করা ছিল, এই নিয়ে আমি বহু আগেই বলেছি। আর হ্যাঁ, অনেকে একটা কথা বারবার করে বলছেন, তারা আমার পরবর্তী ভিডিওগুলো শোনেননি। 2016 ব্যাপারে আমি নাকি বলেছিলাম, আমার কথা ভুল প্রমাণ হয়েছে বা মিথ্যে বলেছিলাম, এটা নিয়ে আমি পোস্ট দিয়েছি। আবার বলি, 2016 প্যানেলের চাকরি চলে যাবে এটা আমি তখনই জানতাম, ভালো করেই জানতাম, কারণ নিয়োগ নয়, এখন বিয়োগের সময়, আমি ভালো করেই জানতাম। তবু কেন আমি বলেছিলাম সেই সময় যে আমার কিছু সহযোদ্ধা, কাছের মানুষ, তারা আমাকে বলে অনুরোধ করেছিলেন যে যেই প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল, হতাশা, আত্মহত্যার প্রবণতা বিভিন্ন রকমের পোস্ট থেকে দেখে খুব খারাপ লাগছিল। আমার মনে হয়েছিল একটা মানসিক টনিক দরকার, মেন্টাল বুস্টার দরকার, সেটা যদি মিথ্যে হয় তাও ভালো, তাও ভালো। এবং আদতে সংবিধান অনুসারে কিন্তু এইভাবে প্যানেল ক্যান্সেল করা যায় না, এটাও ঠিক, সেটা বলেও ছিলাম। কিন্তু বাস্তবে কি হবে, সংবিধান অনুসারে করা না গেলেও, ভ্যাকসিন যেমন সংবিধান অনুসারে বাধ্যতামূলক নয়, তা সত্ত্বেও যেমন চাপিয়ে দেওয়া হয়েছিল, হচ্ছে, ঠিক তেমনি এইভাবে চাকরি চলে যাওয়া এক চাল
কাকড় নাকি আলাদা করা যাচ্ছে না, এইভাবে চাকরি চলে যাওয়া একটা বড় অংশের, সেটাও সংবিধান সম্মত মোটেই না। এটা তো তখনও বলেছি, এখনো বলছি। কিন্তু বাস্তবে যে চাকরি সত্যিই চলে যাবে, মানে ওরা চেতনার অভাবে, প্রতিরোধের অভাবে এটা করতে পারবে, সেটা আমি জানতাম, কিন্তু কেন বলিনি? মানুষের যখন চরম বিপদ ঘনিয়ে আসে, সে সময় বলে না যে বুদ্ধিনাশ ঘটে, সে উল্টো পাল্টা কাণ্ড করে বসে, ঘুমের বড়ি খেয়ে নিল, ঝুলে পড়লো, আত্মহত্যা করলো, ডিপ্রেশনে চলে গেল, চরম একটা সিচুয়েশন হতে পারে। কিন্তু সেই সময় যদি সে একটা মেন্টাল বুস্টার পায়, সেটা যতই মিথ্যে হোক, সে কিন্তু একটু সময় পায়, নিজেকে সামলে নেওয়ার সময় পায়। ওই মারাত্মক মুহূর্তটা যদি একটা দিন 24 ঘন্টাও কাটিয়ে সে টিকে থাকতে পারে, তাহলে পরের দিন থেকেই সে কিন্তু আবার স্টেডি হয়ে বিকল্পভাবে বাঁচার রাস্তা খুঁজতে থাকে। কিন্তু ওই পার্টিকুলার মোমেন্টটা যখনই চরম বিপদের বার্তাটা চলে আসে, সেই সময় তার একটা মানসিক শক্তি চাই। আমার মনে হয়েছিল সেই কাজটা আমি করব, তাই করেছিলাম। ভাইরাল হয়েছিল, ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে লক্ষাধিক মানুষ, প্রায় 1,20,000 বা 30,000 এরকম মানুষ, মানে এরকম ভিউ হয়েছিল। এবং সেই সুবাদে একটা বাড়তি পাওনা হয়েছিল যে বর্তমানে অনেক শিক্ষক আমার যারা সহযোদ্ধা, তারা ওই ভিডিওটি দেখে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তারা এখন আমার সঙ্গেই আছেন, আমরা একসাথে কাজ করছি। তো আমি এই কারণেই ভিডিওটি করেছিলাম, বাস্তবটা বলিনি, যেটা এখন কিন্তু আমি আর কোনো কিছু রাগঝাগ করি না, স্ট্রেট বলে দিই। কিন্তু ওই ভিডিওটাতে একসঙ্গে এত চাকরি, 26,000, মর্মান্তিক। তো আমার মনে হয়েছিল একটু বাস্তবটা আড়াল করা দরকার, ইতি গজটা আসতে বলা দরকার। যুধিষ্ঠির যদি ওইরকম একটা এত বড় ধর্মীয় ব্যক্তিত্ব হয়েও, মানে প্রতীক হয়েও ওই কাজটি করতে পারেন, আমি তো মামুলি মানুষ, তাই আমি ইতি গজটা আস্তে করে বলেছিলাম বা বলিনি, কিন্তু তার মধ্যে ইঙ্গিত থাকলেও বলিনি কথা। যাই হোক, ক্লিয়ার হয়ে গেল, আরো একবার বললাম। এবার আসছে এই 2025 প্যানেল, মানে যদি আবার 7% করে করা হয়, তাহলে কিন্তু মারাত্মক একটা পরিস্থিতি হবে। কি কি হতে পারে? ধরুন এটা 17% ধরে করা হয়েছে, আমি নোট করে রেখেছি, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আমি নোট করে রেখেছি কি কি সমস্যা আসতে পারে যদি 7 করে ধরা হয়। 17 করে বিজ্ঞপ্তি ছিল, এবার 7 করে করা হচ্ছে, ধরলাম। কি হবে? প্রথমে যেটা হবে যে গেজেট বিজ্ঞপ্তি, তার একটা পরিপন্থী ব্যাপার ঘটবে, অর্থাৎ ভায়োলেশন ঘটবে। কারণ সেইখানে ছিল 17, এখন 7 যদি হয়ে যায়, তাহলে মাঝপথে ওই যে খেলার নিয়ম নাকি চেঞ্জ করা যায় না, যদিও বাধ্যতামূলক টেট শিক্ষকের বেলায় তো সেটা কিন্তু করা যায়, ওটা খেলার মাঝেই হচ্ছে আর কি। কিন্তু মজার কথা এটাই যে বিয়োগের বেলায় ওটা চলে, যে মাঝপথে নিয়ম পরিবর্তন করা যায়, খেলা শুরু হয়ে গেলে মাঝপথে নিয়ম পরিবর্তন করা যায়। এটা ছাঁটাইয়ের বেলায় হবে, কিন্তু নিয়োগের বেলায় এটা হবে না, মানে ওইটাই মেনে চলতে হবে। তাহলে কি হলো? নিয়ম বিরুদ্ধ, অর্থাৎ 17% ছিল গেজেটে, সেটা 7% হয়ে গেলে নিয়ম বিরুদ্ধ, সমস্যা। আচ্ছা, আর কি? ভ্যাকেন্সির যে সংখ্যা বা ডিটেল যেটা ছিল বিভিন্ন ভাগে, ওবিসি এত, এসসি এত, বিভিন্ন রকম যে ক্যাটাগরি, সেটাও তো বদলে যাবে। কারণ 17টা 7 হয়ে গেলে প্রায় 3,000, মানে 3,500 ওবিসি সিট ইউআর হয়ে যাবে, আনরিজার্ভড ক্যাটাগরি হয়ে যাবে, তাই নয় কি? কারণ অনেক কিছু জাতি যেগুলো উল্লেখ ছিল, তারা তো আর
ওবিসি সংরক্ষণের তালিকায় তারা নেই, তারা তো বাদ গেছে, তাহলে ৩,৫০০ ওবিসি সিট যদি এই আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে চলে যায়, তাহলে ওবিসি সিট ৩,৫০০টা কমে যাবে, তাই তো? তাহলে সেই অনুযায়ী কাট অফ, মেরিট লিস্ট সবকিছু নতুন করে করতে হবে, সবকিছুই তো বদলে যাবে, তাই নাকি? এবার আরেকটা ঝামেলা হতে পারে, যারা ওবিসি থেকে জেনারেল মানে ইউআর হয়ে গেল, আনরিজার্ভে চলে গেল, ওই যে তারা এবার বলতে পারে যে ঠিক আছে, আমরা আনরিজার্ভ হয়ে গেলাম, বেশ, আমাদের এবার তাহলে ইকোনমিক্যাল উইকার সেকশন ইডব্লিউএস এর সুযোগ দেওয়া হোক, আমরা ওইখানে যাব, ওখানেও তো কিছু আছে সুবিধে নাকি? তো আমাদের অবস্থা তো সত্যি খারাপ, অনেকেরই তো অবস্থা খারাপ, আমাদের ওই অপশনটা দেওয়া হোক। তারা মামলা করতে পারে আবার এই দাবিতে, করতেই পারে, তাই নয় কি? হ্যাঁ, বেশ, কারণ ওই যে একটা কোটার একটা ব্যাপার আছে, তো সংরক্ষণের একটা সুযোগ সুবিধার ব্যাপার আছে, তো ওটা কেউ ছাড়তে চাইবে? চাইবে না। তারা মামলা করতে না চাইলেও মামলা করার লোক আছে, শাসক দলের লোকই মামলা টামলা করায়, এবং উকিল টুকিলরা ওই সবাই মিলেই নিউ ওয়ার্ল্ড অর্ডার বেসরকারীকরণের পক্ষে কাজ করছে, বহু আগেই বলেছে, তাই মামলা হওয়াটা খুবই স্বাভাবিক। আবার কি ভ্যাকান্সি এবং ক্যাটাগরি যখন বদলে যাবে, কাট অফও বদলে যাবে, একরকম থাকবে? মেরিট লিস্টও নতুন হয়ে যাবে, গোড়াটাই তো বদলে যাচ্ছে। আবার কি যে প্যানেল হয়েছিল ভালো নাম্বার টাম্বার পেয়ে, এবার নতুন কাট অফে অনুযায়ী তারা বাদ যেতে পারে, তখন তারা আবার কেস করতে পারে, করতেই পারে, প্যানেল তো হয়ে গিয়েছিল, কেস করার প্রচুর সুযোগ। তাহলে প্রতিটা ক্ষেত্রে একটা করে কেস হওয়ার সুযোগ রয়ে গেছে, যদি 7% করা হয়। কেসের পর কেস, কেসের পর কেস, নিয়োগ আটকে যাবে। আর যখনই এই 2025 এসএলএসটির নিয়োগ প্রক্রিয়া আটকে যাবে, আটকে থাকবে, মামলা চলতেই থাকবে, মামলা চলতেই থাকবে, তো সেই সময় নতুন করে আবার এসএসসির বিজ্ঞাপন কি বের করা যাবে? যাবে না। যারা সফল হয়েছিলেন, উত্তীর্ণ হয়েছিলেন, তারা তখন আবার কেস করবে। আবার কেস করার লোকের তো অভাব নেই, কেস করবে কেন? বলবে যে কেন আগের এসএসসি যেটা, সেটাই তো নিয়োগ হলো না, সেটাই তো এখনো পর্যন্ত কোনো জায়গায় পৌঁছলো না, আটকে আছে, তাহলে আবার নতুন করে কেন নিয়োগের বিজ্ঞাপন দেবেন, নিয়োগের নোটিফিকেশন দেবেন? আগেরটা আগে ঠিক হোক, নির্ধারিত হোক, তারপরে না হয় নতুন দেবেন। অর্থাৎ নতুন নোটিফিকেশন নিয়েও ঝামেলা হবে। কি খেলাটা কি খুব মনে হচ্ছে? আমি বহু আগেই বলেছিলাম, খেয়াল করে দেখুন, মাননীয়া যখন ছিলেন সেই সময় কিন্তু আদালত রায়টা দিল না ইচ্ছে করে, পুরোটা সেটিং। তো উনি, আদালত তখন চুপচাপ বসে রইল, আর মাননীয়া কি করলেন, যে কটা নিয়োগের নোটিফিকেশন, প্রত্যেক কটাকে 17% ধরে নিয়ে বের করে দিলেন নোটিফিকেশন। উনি জানতেন এটা তো সবাই মিলে কাজ করছে, মালিকেরা, জায়নিক শক্তি, বেসরকারি কর্পোরেট, এরা শিক্ষা ব্যবসায়ী, সবাই মিলে তো কাজ করছে, উকিল, আদালত। আর তাই দেখুন খেয়াল করে, মাত্র কতদিনের ডিফারেন্স। আদালত কি পারত না? মাননীয়ার রাজত্বকালেই, কবে থেকে কেস চলছিল, এই নিয়োগ বিজ্ঞপ্তি বের করার আগেই রায়টা দিয়ে দেওয়া 7% হবে, তা দিল না, ঝুলিয়ে রাখলো আদালত।
আরে বাবা, বারবার করে বলি, বিচারক মহোদয়রাও তো সরকারি কর্মচারী। তাদের মাইনে কে দেয়? সরকারই তো মাইনে দেয়। তাদের মাইনে কি আকাশ থেকে পড়ে? পড়ে না। তাদেরও পরিবার আছে, ভোগবিলাস আছে, ছুটি কাটাতে যাওয়া আছে, জীবনযাপন আছে, এটা ওটা আছে। তো তাদের তো মালিকের কথা শুনেই চলতে হবে। তাদেরকে বিচার ব্যবস্থা খুব ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, সভারেইন এরকম একটা বলে প্রচার করা হয় অবশ্যই। এবং অবশ্যই ছোটখাটো ক্ষেত্রে দেখবেন খুন টুন বা দর্শন টর্শন ছোটখাটো, বড় লেভেলের হলে জেসিকা লাল হয়ে খুন হলে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, হেতাল পারেকের হলে আবার সমস্যা আছে। হ্যাঁ, তখন আবার সত্যি সত্যি আসামি ধরা পড়ে না। এবার ধনঞ্জয়, তখন ধনঞ্জয়কে মুরগি করা হয়। মানে বড় টড় ব্যাপার ট্যাপার যুক্ত থাকলে কিন্তু আবার সঠিক বিচার হয় না। কিন্তু বাকি ক্ষেত্রে হারান, পরাণ, হ্যাঁ, যোগু, হ্যাঁ, আকরাম, ছোটখাটো ইউজলেস ইটার্স, এদের বেলায় কিন্তু এরা সঠিক বিচার করে, কারণ কোনো জায়গায় আসে না, ওটা কিন্তু ঠিকঠাক বিচারই হয়। আবার যখনই কোনো একটা কায়েমি স্বার্থ ঢুকে পড়ে তখন উদরপিণ্ডি বুদর ঘরে করে দেয়। আর যখন সরকারি মানে কর্পোরেট মালিকদের ব্যাপার থাকে, বেসরকারি যেমন নিউ ওয়ার্ল্ড এজেন্ডা, যেখানে বড় বড় বিলিয়নিয়ারের স্বার্থ জড়িত থাকে, সেইখানে কি ওরা সাধারণ জনগণের পক্ষে রায় দেবে? কি করে দেবে? ঠিকই তো বাধা আছে। শুধু একটা ফোনের অপেক্ষা, ফোন এলেই ব্যাস রায়। স্যার, আগামীকাল মানে টুমরো ইউ হ্যাভ এ বেঞ্চ সেশন, ভার্ডিক্ট সেশন। মনে আছে তো কি বলেছিলাম? তো হটলাইনে গল্প হয়, কোডে গল্প হয়, বিভিন্ন ভাবে গল্প হয়, বিভিন্ন রকমের ব্যাপার থাকে। দে আর ইনফ্যাক্ট, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, দে আর অলসো ফ্লেশ অ্যান্ড ব্লাড। এটা বুঝতে হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে খেয়াল করে দেখুন, যদি রায়টা কখন এলো, এই সরকার ক্ষমতায় এলো, ঠিক খেয়াল করে দেখুন, ক্ষমতায় এলো খুব দ্রুত, অতি দ্রুত, মানে এগুলো সব অতি দ্রুত হয়েছে, যখন যেটা দরকার অতি দ্রুত, বাকিগুলো ভুলে যান। কি হলো? সঙ্গে সঙ্গে আইন পাশ হয়ে গেল বিধানসভায় যে এবার 7% হবে। কিন্তু যা কিছু নিয়োগ প্রক্রিয়া মানে পরীক্ষা টরীক্ষা সবই 70%-এর ওপর হয়ে বসে আছে। তাহলে খেলাটা বুঝতে পারছেন তো? মাননীয়া জানতেন যে তিনি হেরে যাবেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝেননি, হেরে যাবেন। আর আমি ওইখানে ওই সময় একটা জিনিস খেয়াল করেছিলাম, আমারই এটা ত্রুটি, সেটা হলো এক দেশ এক ভোট এদেশ চালু হয়ে যাবে, আপনারা জানেন, পরেরটাই দেখতে পাবেন, এক দেশ এক ভোট। আর তাই এবারেই এই রাজ্যে ডাবল ইঞ্জিন আসার কথা ছিল, কিন্তু এক দেশ এক ভোটের ব্যাপারটা আমার তখন মাথায় ছিল না। নইলে যদি পাবলিক অপিনিয়ন, বিশুদ্ধ পাবলিক অপিনিয়নটাকে ধরা হয়, মানে গণতান্ত্রিক পাবলিক অপিনিয়ন, এক দেশ এক ভোট পলিসিটাকে যদি মাথা থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে মাননীয়াই কিন্তু এবারেও ভোটে জিততেন। কিন্তু ওই যে এক দেশ এক ভোট, এই কারণেই দেখবেন ইভিএম টিভিএম কতগুলো পরবর্তীকালে পুরো টুরে গেল, ছাইটাই হয়ে গেল, জানেন। তো যাই হোক, তাহলে এটা প্ল্যান মাফিক করা হয়েছে। ওবিসি নিয়ে আমার পুরনো বেশ কিছু ভিডিও আছে, সেখানেও বলেছিলাম এটা ওবিসির যে ব্যাপারটা, আসলে নিয়োগ প্রক্রিয়াকে থমকে দেওয়া, দাঁড় করিয়ে দেওয়া, থামিয়ে দেওয়া, বিলম্বিত করা, সেই উদ্দেশ্যেই কিন্তু এটা করা হয়েছে। জনগণের ভালোর জন্য নয়। বলা হবে ধর্মীয় তাস খেলার একটা সুযোগ এখানে রয়েছে, মাননীয়া এটা করে গেছিলেন, ওটা প্ল্যানফুলি, মানে আগেকার বামফ্রন্ট সরকারই এটা সূত্রপাত ঘটিয়েছিল, মাননীয় সেটাকে আরো বেশি শাখা প্রশাখা তৈরি করেছিলেন। তো ওবিসির মধ্যে ভাগ করা আর কি। তো সেইখানে একটা ধর্মীয় জায়গা তৈরি করা হয়েছিল, তো জানেন, তথাকথিত ইসলাম ধর্মাবলম্বীদেরকে
প্রবেশ করিয়ে একটা ক্যাটাগরি দিয়ে, তো এটা দিয়ে একটা ধর্মীয় জায়গা তৈরি করা হলো, হিন্দু মুসলমানের বিরোধ তৈরি করা হলো। যেমন মাননীয় ইমাম ভাতা চালু করলেন, উদ্দেশ্য ছিল আসলে পোলিও ভ্যাকসিন আরো বেশি করে ছড়িয়ে দেওয়া। উনি নিজেই বলেছিলেন যে তিনি কেন মুয়াজ্জিন ভাতা দিয়েছিলেন, সেটাও নিয়েও আমি ভিডিও করেছি এবং তুলে দিয়েছি, সেটা পোস্টও করেছি। তাহলে এটা পুরোটাই প্ল্যান ছিল, তখনই আমি বহু আগেই ধরতে পেরেছি। আর তাই এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ ভুলে যান, মানে অন্য কিছু ভাবুন। যদি কোনো বিকল্প থাকে, যার জমি আছে চাষ করুন, যার শারীরিক শক্তি আছে বা শারীরিক কাজকর্মের শক্তির দরকার আছে, এরকম কোনো পেশা খুঁজে নিন বা অন্য কোনো স্কিল খুঁজে নিন বা প্রাইভেট টিউশন পড়ান, যেটা পারবেন সেটা করুন সিম্পলি টিকে থাকতে গেলে। কিন্তু এই ক্ষেত্রে এসএসসির জন্য বা স্থায়ী শিক্ষক নিয়োগের জন্য আশায় সময় নষ্ট করবেন না। সে করতেই পারেন, পড়াশোনা করুন, আশায় থাকুন, কিন্তু ওই যে শুধু ঘুম থেকে উঠছেন, পড়ছেন, আবার 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পড়ছেন, আবার খাচ্ছেন, আবার ঘুমোচ্ছেন, আবার সকালবেলা উঠে পড়ছেন, আর কিছুই করছেন না, এটা করবেন না। একুল ওকুল দকুলি যাবে। আর যাদের আর্থিক সমস্যা নেই, সেরকম চলে যাচ্ছে, তারা সংসারে মনোনিবেশ করুন বা অন্য কোনো ক্রিয়েটিভ কাজে মনোনিবেশ করুন। আরো টাকা, আরো কিছু, আরো চাই, এই মানসিকতা বর্জন করুন। মানে যাদের স্বাচ্ছন্দ্য ইতিমধ্যেই আছে, মানে যাদের অলরেডি বাড়ি আছে, একটা নিজের মাথার গোজার জায়গা আছে, মোটামুটি পরিবার চলে যায়, একজন স্বামী স্ত্রীর একজন ইতিমধ্যেই চাকরি করেন বা কেউ করেন বা অন্য কোনো ব্যবসা আছে, জীবিকা আছে, হ্যাঁ, চলে যাচ্ছে, তারা আরো চাই, মানে আরো একটা বাড়ি চাই, 2 চাকা আছে, এটা 4 চাকা চাই, হ্যাঁ, গ্রামে একটা বাড়ি আছে কিন্তু শহরে একটা ফ্ল্যাট চাই। এই মানসিকতা নিয়ে অনুগ্রহ করে এইগুলোর পেছনে ছুটবেন। সেই সময়টা ক্রিয়েটিভ কাজ করুন, অন্য কিছু করুন। আর যাদের উপায় নেই তারা আশায় থাকতেই পারে, ঠিক আছে, আমি বললেই আপনারা আশা করা বন্ধ করে দেবেন এমন তো নয়। তারা অন্তত বিকল্প কিছু ভাবুন, পাশাপাশি এটা ভাবুন, ঠিক আছে, কিন্তু মানে একেবারে এটা নিয়ে পড়ে থাকলে পরে কিন্তু জীবন যৌবন সব চলে যাবে। যদি পারেন অধমের কথা যদি একটু বিশ্বাস করেন, তাহলে পুরোপুরি এইগুলো, এই স্থায়ী শিক্ষক, চুক্তিভিত্তিক আলাদা কথা হতেই পারে, কিন্তু স্থায়ী সরকারি শিক্ষক, এই স্বপ্ন থেকে বেরিয়ে এসে বাস্তবের মাটিতে পা রাখুন, ভালো থাকার চেষ্টা করবেন বা পারবেন অন্তত, যদি আমার প্রতি আপনাদের বিশ্বাস তৈরি হয়। এতদিনে একজন প্রশ্ন বলেছেন যে ব্যাংকিং এর চাকরি হবে কিনা, হ্যাঁ অবশ্যই হবে, আমি বলেছি, কিন্তু হবে না কেন? তবে হ্যাঁ, চুক্তিভিত্তিক। আর ব্যাংকিং এর অনেক কাজই এখন এআই দিয়ে করা যাচ্ছে, ভালো কাজ করছে এআই অনেক ক্ষেত্রে, কিন্তু কিছু লোক ওদের লাগবে। তবে হ্যাঁ, আগের মতো ব্যাপক হারে ওই যে আইবিপিএস মাধ্যমে যেমন একটা বড় বড় নিয়োগ হতো, সেই আশা ছেড়ে দিন, কমে যাবে, ফ্লোটা ট্রিকল হয়ে যাবে এবং বড় মাইনে আশা করবেন না। টার্গেট বেসড ব্যাংক তো এখন যত নিয়োগ হচ্ছে কর্পোরেট সেক্টরে, সরকারি ক্ষেত্রে, সবই তো টার্গেট বেসড করে হয়ে গেছে। টার্গেট ছাড়া কোনো রকম গল্প নেই এখন। এবার আসছি, তাহলে এসএসসি 2025 এসএসসি একাদশ দ্বাদশ নবম দশম সবই এখন 20-22 চলে, এবং এসএসসির মাধ্যমে নতুন নিয়োগ প্রক্রিয়াও এখন 20-22 চলে। এটা কতদিন লাগে, কি ঘটে, অনেক কিছু দেখতে পাবেন। মানসিক প্রস্তুতি রাখুন। পথে ঘাটে অনেকেই নামবেন টামবেন, শান্তিপূর্ণ বিক্ষোভ হবে, এই পর্যন্তই, কিন্তু সরকারের তাতে কিছু যায় আসে না। অনশন করলেও কিছু যায় আসে না, মরে গেলেই কিছু যায় আসে না। বহু 2016 প্যানেলের, বাতিল প্যানেলের বহু শিক্ষাকর্মী মারা গেছেন, আত্মহত্যা করেছেন,
তো কি হলো তাতে? সরকারের টনক নড়েছে? ইউজলেস ইটার্স, শিক্ষিত ইউজলেস ইটার্স এর মধ্যে এই শিক্ষক শিক্ষাকর্মীরা পড়ে গেছেন বহু আগেই। তাদেরকে এখন বিভিন্ন কায়দায় ছাঁটাই করা হচ্ছে, বহুদিন থেকেই বলে আসছেন। এরা আপনারা বোঝা, শিক্ষক শিক্ষাকর্মীরা বোঝা। কারণ নতুন শিক্ষানীতিতে বেসরকারীকরণের যে জায়গা, সেখানে এই স্থায়ী পদের কোনো জায়গা নেই। এত মাইনে দিয়ে তারা লোক রাখবে না। যেখানে স্বেচ্ছাসেবক চুক্তিভিত্তিক শিক্ষক দিয়েই কাজ চলে যায়, সেখানে ওরা রাখবে না। ক্লিয়ার? তাই মানসিক প্রস্তুতি রাখুন, ভেঙে পড়বেন না, মনে জোর রাখুন। পৃথিবীতে এসেছেন একটাই জীবন, সেটাকে সুন্দর করে বাঁচার চেষ্টা করুন। অর্থ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু একেবারেই অর্থ নেই, চরম দারিদ্র সেরকম হলে তাহলে তো তখন তাদের তো ওই মধ্যবিত্ত মানসিকতা, যে না আমি এই কাজটা করব না, আমি চপ ভাজবো না, আমি মুড়ি বেচবো না, এটা থাকার কথা নয়, উচিত নয়। কেন? তখন তো দেওয়ালে পিঠ থেকে যায়। তখন তো মানুষ হোয়াইট কলার জব না পেলে অন্য যে কোনো চাকরি তারা করে, কাজ করে তারা। এটাই তো নিয়ম, না? এটাই তো বাস্তবতা, সেটাও ভাবুন। আর যাদের স্বাচ্ছন্দ্য আছে তারা এখান থেকে বেরিয়ে এসে অন্য কিছু ভাবুন। ভেরি ক্লিয়ার। এবার আসছি 2016, এই যে রিলেটেড 31শে আগস্টের মধ্যে নিয়োগ তাহলে হলো না, পরিষ্কার গল্প। সুপ্রিম কোর্ট যেটা বলেছিল যে 31শে আগস্টের মধ্যে নতুন নিয়োগ করতে হবে, হলো না, হবে না, হবে কি? স্থগিতই হয়ে গেল। তাহলে স্বাভাবিকভাবে কি মনে হয়, তাহলে 2016-র যোগ্য শিক্ষকদের যাদের চাকরি এখনো 31শে আগস্ট পর্যন্ত আছে, তাদের এক্সটেনশন হওয়ার কথা। আগে আপনারা জানেন প্রথমবারে ডিসেম্বর পর্যন্ত ছিল, 31শে ডিসেম্বর। তারপরে মাননীয়ার আমল, ওই সময় মাননীয় আবার 31শে আগস্ট পর্যন্ত এক্সটেনশন দিয়ে গেছেন, তাই তো? তারপরে কি হবে? 2016 যে ফিরবে না, এর মধ্যে বহুবার বলেছে ওরা ফেরাবে না। যতই কেউ মাথায় হাত রাখুক না কেন, কোন আন্দোলনের নেতা, শান্তিপূর্ণ আন্দোলনের শান্তিপূর্ণ নেতার মাথায় নাকি উনি হাত বুলিয়েছিলেন, তৎকালীন বিরোধী নেতা, দলনেতা, বর্তমানে মুখ্যমন্ত্রী। তো সেখান থেকে তিনি বিশ্বাস করেছিলেন, তিনি প্রায় এরকম বলেন, পোস্ট দেন। বাস্তবটা তিনি নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন। তো যাই হোক, তাহলে কি হবে? খুব ভাগ্য ভালো হলে এক্সটেনশন হবে, নাও হতে পারে। কি বললেন? স্কুল অচল হয়ে যাবে? কিচ্ছু হবে না। স্কুল, করোনাকালে 2 বছর স্কুল বন্ধ ছিল। সরকারি শিক্ষা নিয়ে যদি সত্যি ভাবিত হতো, করোনাকালে এতদিন স্কুল বন্ধ রাখতো? সব তো খুলে গিয়েছিল, স্কুলটাই বন্ধ ছিল কেন? ওরে বাবা, স্কুলটাতে বেসরকারিকরণের টার্গেট, তাই না? আগে, হ্যাঁ, বড় টার্গেট, লাভজনক। 2030-32 নাগাদ 623 বিলিয়নের মুনাফা হতে পারে শিক্ষাক্ষেত্র থেকে। 15খানা প্রাইভেট, বিদেশি প্রাইভেট ইউনিভার্সিটি, ফরেন ইউনিভার্সিটি ইতিমধ্যেই ঝাঁপ খুলে বসেছে আমাদের দেশে। ট্রাম্প তো ওদিকে লোক নিচ্ছে না এদেশ থেকে, তো কি করা যাবে? এবার ওটা যতই বন্ধ করা যাবে, এখান থেকে আর লোক টোক ওখানে ছেলে পেলে পড়তে যেতে পারছে না, রীতিমতো বন্ড লিখে করে দিতে হচ্ছে, সই করতে হচ্ছে যে শিক্ষা শেষে ওখানে চাকরি করা যাবে না, ফিরে আসতে হবে। জরিমানা দেওয়া হচ্ছে, বড় বড় টাকার অঙ্কের ব্যাপার করা হয়েছে। হ্যাঁ, তো সুতরাং তাহলে কি হবে? এখানেই আসবে বিদেশি ইউনিভার্সিটি, এখানেই পড়ো, এখানেই থাকো, আর কোনো হেডেক নেই। নাহলে আমেরিকা থেকে ঘাত ধাক্কা দিয়ে প্লেনে করে, ওই ফাইটার প্লেনে করে বহু ভারতীয়কে ট্রাম্প দেশে ফেরত পাঠিয়েছেন, আপনারা জানেন। ওরা আর ভারতীয় বা বাইরের দেশের লোক নিতে চাইছে না, কমিয়ে দিয়েছে। H-1B ভিসার অবস্থা তো জানেন কি পরিস্থিতি। আর গ্রিন কার্ড, সেসব এখন অতীতের গল্প। 1 কোটি টাকা ঢালুন, তারপরে বিনিয়োগ করুন আমেরিকায়, তারপরে আপনি গ্রিন কার্ডের জন্য যোগ্য হয়ে উঠতে পারেন। ওরা ভেবে দেখবে আর কি। মিনিমাম কোটি টাকা লাগবে, এটাই ট্রাম্পের
পলিসি, নতুন ভিসা পলিসি, গ্রিন কার্ড পলিসি, যেভাবেই বলুন না কেন, ওখানে মানে মার্কিন নাগরিক হতে চাইলে ওটা প্রথম স্টেপ। আর আগে কি হতো, অনেক ভারতীয়, এখানে ভারতীয়রাই বেশি, চীন থেকেও যেত, কিন্তু 70% ভারতীয়, তারা আমেরিকায় পড়াশোনা করতে যেত, তারপরে ওখান থেকে ওখানেই চাকরি করতো, করে আস্তে আস্তে কয়েক বছর চাকরি করার পরে গ্রিন কার্ড পেয়ে যেত, মানে মার্কিন নাগরিক। হ্যাঁ, তারপরে 2 বছর 3 বছর অন্তর বাড়ি আসতো, একেবারে ঠাট বাট নিয়ে, একেবারে বিশাল ব্যাপার। আর ভারতীয়দের সব লোকজনকে, নিজেদের পাড়া প্রতিবেশীদেরকে একটু নিচু চোখে দেখতো, ধুর ধুর, এরকম আর কি ব্যাপার। সবাই নন, কিন্তু 99% এরকম মার্কিন প্রবাসী লোকজনের সঙ্গে অধম বহু ওঠা বসা করেছে এক সময়। তো এটাই তো এখন বন্ধ হয়ে গেল। হ্যাঁ, মধ্যবিত্তের বিনাশ, মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত হওয়ার যে একটা ভালো জায়গা ছিল আমেরিকা, মার্কিনী ডলার, সেটা বন্ধ, প্রায় বন্ধ। টাকা থাকলে পারবেন, মানে মাছের তেলে ওরা মাছ বাঁচবে। আগে এমনি ওই পড়াশোনা করতে গেলেন আর থেকে গেলেন আর ফিরলেন না, পার্মানেন্ট পিয়ার হয়ে গেল আপনার, ওই সব আর নেই, ঘাট ধাক্কা দিয়ে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এখন তাহলে কি হবে, বিদেশি ইউনিভার্সিটিতে পড়ার একটা শখ থাকবে তো, ফরেন ইউনিভার্সিটি, তার জন্য আমাদের দেশেই ওরা আসছে, নিউজিল্যান্ড থেকে আসছে, অস্ট্রেলিয়া থেকে এসে গেছে, ব্রিটেন থেকে এসে গেছে। ঝা ঝকঝকে ইউনিভার্সিটি হবে, এখানেই পড়বেন এবং এখানেই বেকার হয়ে বসে থাকবেন, মিটে গেল ঝামেলা। সবাই নন, এআই ইঞ্জিনিয়ার তো কেউ কেউ হবেন, আর বাকিরা ঘটি বাটি বিক্রি করে, জমি জমা বিক্রি করে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিতে পড়বে, ঠিক, তারপর অকল্যান্ড ইউনিভার্সিটিতে পড়বে, লিভারপুল ইউনিভার্সিটিতে পড়বে। হ্যাঁ, এইসব পড়বে আর কি। তারপর এআই ইঞ্জিনিয়ার হবে কজন, কি হবে, কোন জায়গায় যাবে, এনার্জি সেক্টরে কজন যাবে, বায়োলজিক্যাল সায়েন্সে কজন যাবে, কোথায় ভ্যাকান্সি, এআই জমানায় কতগুলো ভ্যাকান্সি হবে, বাকিরা কি করবে, বিশুদ্ধ বেকার হবে, জমিও যাবে। তাই ভালো করে এগুলো নিয়ে পরে আমি ভিডিও করব, নিজেকে, নিজের সন্তানকে ইভ্যালুয়েট করবেন, আগে ইভ্যালুয়েট করে, কারণ ওখানে কোটা ফোটা নেই, সরকারি চাকরিতে কোটা আছে, কর্পোরেটে কোটা নেই, কর্পোরেটে ইডব্লিউএস নেই, কর্পোরেটে এসসি নেই, এসটি নেই, ওবিসি নেই, ওগুলো প্ল্যানফুলি করে সরকারি ব্যবস্থাকে ব্যবহার করে প্রথমে ভালো উদ্দেশ্যেই করা হয়েছিল বলা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ডিভাইড অ্যান্ড রুল, এবং আরো উদ্দেশ্য ছিল এফিসিয়েন্সি নষ্ট করে দেওয়া, পরিষ্কার গল্প। তো এইগুলো কর্পোরেট সেক্টরে নেই। তাহলে আপনার সন্তান যদি মনে হয় যে ভালো করে টেস্ট করাবেন, বিভিন্ন রকমের পদ্ধতি আছে কিন্তু বুঝে নেওয়ার, তারপরেই কিন্তু যাবেন, পাঠাবেন ওসব জায়গায়। জমি জমা বিক্রি করার আগে অন্তত এইটা করবেন, আর না হলে আমি বলবো জমি জমা বিক্রি করবেন না। যদি অলরেডি টাকা থাকে ব্যাংকে 50 লাখ, 60 লাখ, 70 লাখ, 80 লাখ, 1 কোটি, তাহলে ঠিক আছে, যান, একটা জুয়া খেলছেন, গ্যামলিং করলেন, ছেলে কিছু করতে পারলো না পারলো, ঠিক আছে, টাকা তো আছে, ইন্টারেস্টে খাবে। ইন্টারেস্টেরও তো দিন দিন যে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, মানে মধ্যবিত্তর 90%ই নিম্নবিত্তে পরিণত হবে। আমি বহু আগেই বলেছি, এটা মধ্যবিত্তের বিনাশ। আর 10% উচ্চবিত্তে কনভার্ট হয়ে যাবে। এই সুযোগটা কাজে লাগাবে, বেসরকারিকরণের সুযোগ। ক্লিয়ার? সেই প্রক্রিয়ায় চলছে। তাহলে 2016 এক্সটেনশন সম্ভব, 50-50 চান্স। যত দিন যাবে, যদি কোনো ঘোষণা না শোনেন, সেটা আরো কমতে থাকবে। এই যে কমতে কমতে এখন আমি বলবো 60-40 চান্স হয়ে গেছে, মানে না হওয়ার সম্ভাবনা 60, হওয়ার সম্ভাবনা 40। এই লাইভটা যদি আরো 15-20 মিনিট স্থায়ী হয়, তাহলে শেষের দিকে হওয়ার সম্ভাবনা 20%, না হওয়ার সম্ভাবনা 80% হয়ে যাবে। দিন দিন প্রতি মুহূর্তে কমছে। এ বিষয়ে কোনো উচ্চবাচ্য সরকার করেছে? করেনি। তবে হ্যাঁ, একবার বলেছি আমরা এক্সটেন্ড করব, ওই আদালতে বলেছে সেরকম এক্সটেনশন করব। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে নিয়োগ প্রক্রিয়া যেভাবে জটে আটকে গেল, এটার নিষ্পত্তি কি 6 মাসে হবে? হবে না। তবে আমি বহু আগেই বলেছিলাম যে যদি
শাসক দল শাসক দলের সামনে এখনই এরকম, মানে সবেমাত্র 4 মাস হয়েছে, হ্যাঁ, ইতিমধ্যেই জনপ্রিয়তা তলানিতে, হ্যাঁ, রাস্তাঘাটে মানুষ খিস্তি মারছে অন্ধভক্ত ছাড়া। তাহলে এরকম রিস্ক কি তারা নিতে চাইবে যে 2025 নিয়োগও হলো না, আবার 26,000-এর, মানে এই যে যারা যোগ্য শিক্ষক তাদের রিনিউও করা হলো না, মানে অগাস্টের পরে বাড়ানো এক্সটেন্ডও করা হলো না, এই দুটোই না, মানে নেগেটিভ করার ক্ষমতা বা সাধ্য কি এই 4 মাসের সরকারের পক্ষে সম্ভব হবে বা যৌক্তিক হবে? তো ডিপ্লোম্যাটিক্যালি আমি আমার জায়গা থেকে বলবো, যদি না হটখাটিতা হয় আর কি, ডিপ্লোম্যাটিক্যালি দেখতে গেলে, বুঝতে গেলে, নতুন নিয়োগ না করে এক্সটেন্ড করাটা অনেক ভালো সিদ্ধান্ত, ওই জায়গায় থেকে, মানে গদিতে থেকে। কেন? প্রথমত, নতুন নিয়োগ করলে আবার বিয়োগ করার জন্য অনেক ঝামেলা পোহাতে হবে, আর নতুন নিয়োগ মানে তো অনেকগুলো, প্রায় 38,000, তাই না? 38 থেকে 40,000 সব মিলিয়ে যতদূর জানি, নবম দশম ইত্যাদি ইত্যাদি মিলিয়ে, মানে 2016 ভ্যাকেন্সির সঙ্গে তো আবার ভ্যাকেন্সি যোগ করা হয়েছে করে খিচুড়ি নোটিফিকেশন। তাহলে সেখানে অনেক বেশি মাইনে দিতে হবে, অনেক বেশি মাইনে দিতে হবে। সেই তুলনায় যদি এই 15,000 সামথিং বা 15,000, মনে হয় যোগ্য শিক্ষকরা 15,000 এরকমই হবে কাছাকাছি, তাদেরকে যদি আরো 6 মাস বাড়ানো হয় বা কিছুদিন বাড়ানো হয়, তাহলে কি সুবিধে? অত মাইনের চাপ নিতে হবে না। প্লাস এরা তো অলরেডি বাতিল হয়েই আছে, এরা মেন্টালি মেনেই নিয়েছে, আর ঝামেলা পোহাতে হবে না, এরা তো মেনেই নিয়েছে যে আমরা বাতিল। শুধু মাঝে মাঝে 2-1টা লাইভ আর ফেসবুক পোস্ট, আর শান্তিপূর্ণ পুলিশের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ অবস্থান, তাও তো পুলিশ চ্যাংদোলা করে নিয়ে চলে যায়। মুখ্যমন্ত্রী তো পুলিশ বিভাগের প্রধান, তাই না? পুলিশ মন্ত্রী তিনিই নিচেই, তো পুলিশ চ্যাংদোলা করছেন মানে উনি প্রকারান্তরে চ্যাংদোলা করছেন, মানে ওনার অনুমতি ছাড়া, নির্দেশ ছাড়া এসব হয়? নিশ্চয়ই হবে না। তাহলে 2016-র ব্যাপারে অনেক বেশি স্বস্তি আছে, তাই এরা অলরেডি মেনে নিয়েছে, তাই এদেরকে এক্সটেন্ড করাটাই লাভজনক হবে, আর্থিকভাবে লাভজনক হবে, ঝামেলা টামেলাও পোয়াতে হবে না সেরকম, কম, সব শান্তিপূর্ণ ভাবেই চলবে। যখন মনে হবে বিদায় বিদায়, মিটে গেল, নতুন নিয়োগ করে আবার ঝামেলা বাড়াবো কেন? এটাই ডিপ্লোমেসি। আর এই অ্যাঙ্গেলে দেখলে এক্সটেনশন হওয়া উচিত, হওয়ার কথা। আর যদি বলা হয় যে না, একদমই সময় নেই, 2030 এসেই গেল প্রায়, আরো অনেক কাজকর্ম আছে, এখন থেকেই বুলডোজার চালানো হোক। আমরা বুলডোজার চালিয়েছি হকারের বিরুদ্ধে, দোকানদারের বিরুদ্ধে, এবার এই শিক্ষকদের ক্ষেত্রেও, মানে পলিসির বুলডোজার তো চলছেই, অল্প করে চলছে। 2028-এ যেমন একটা বড় বুলডোজার আসছে, বাধ্যতামূলক টেট। আবার এই যে 32,000-এর ব্যাপারে একটা বুলডোজার আসছে অগাস্টে, 3rd উইকে শুনানি, 2014 টেট থেকে 32,000 নিয়োগ। তো এরকম বুলডোজার গতি বাড়ানো, গতি বাড়ানো, গতি বাড়ানো, আরো আগ্রাসী করা হোক, এই চিন্তা ভাবনা থেকে যদি থেকে ডাকাপুকো আর কি, আমরা পরোয়া টরোয়া করি না, জনগণ কি বলছে না বলছে পরোয়া করি না, আমাদের পলিসি, জাতীয় শিক্ষানীতি আমরা, এবং আমি এটা প্রয়োগ করবই, আমরা বাস্তবায়ন করব, তার জন্য লোকে যা বলে বলুক, আমরা চালিয়ে যাব, এই মানসিকতা যদি থাকে, তাহলে রিনিউ না করলেও কিন্তু অবাক হবেন না, এক্সটেন্ড না করলেও অবাক হবেন না। আমি দুটোই কোন অ্যাঙ্গেলে বললাম বুঝতে পেরেছেন তো? এবার আপনারা বুঝে নিন যে ক্ষমতায় আসার পরে সরকারের মানবিক মুখ কতটা আপনারা দেখেছেন, বুলডোজার মুখ কতটা দেখেছেন, বডি ল্যাঙ্গুয়েজে কি বুঝেছেন, সেখান থেকে দেখলেই উত্তরটা পেয়ে যাবেন এবং মানসিক প্রস্তুতি রাখতে পারবেন। ক্লিয়ার? এবারে আসছি সিডি রেজাল্ট। হ্যাঁ, রেজাল্ট বেরোতেই পারে, কি মুশকিল, রেজাল্ট তো বেরোতেই পারে, এই মাসেও বেরোতে পারে, সামনের মাসেও বেরোতে পারে, তার পরের মাসেও বেরোতে পারে। যখনই বেরোক গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট অতি দ্রুত কিন্তু বেরোবে, এটা মাথায় রাখবেন। ধরুন 3 মাস পরে বেরোলো, তখনও ওটাকে ধরে নিতে হবে অতি দ্রুত। যদি দেখা গেল ডিসেম্বরে বেরোলো,
তখনও বুঝতে হবে ওটা অতি দ্রুত। অক্টোবরে বেরোলে অতি দ্রুত, অতি দ্রুতটা অ্যাড করে নেবেন অনুগ্রহ করে। বেশ, বেরোলো, তারপর নিয়োগ, পরীক্ষার ফলে কি হবে, নিয়োগ কি হবে, ইন্টারভিউ, কাউন্সেলিং, কি মুশকিল। 2025 এসএলএসটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদি 7-17 ফাঁসে আটকে যায়, তাহলে সিডি কেন আটকাবে না? এক যাত্রায় পৃথক ফল নাকি? ওটাও তো 17% হিসেবেই বেরিয়েছে যতদূর আমি জানি। ভুল জানি নাকি? না, তা তো না। গ্রুপ সি গ্রুপ ডির যে নোটিফিকেশন, সেখানে ওবিসি 17 আছে না 7 আছে? 17ই থাকার কথা। তাহলে যে কারণে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে যায়, 2025 এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া আটকে গেল, স্থগিত হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য। এবার মামলা চলবে, হিয়ারিং হবে, হতে থাকবে। তো সেই কারণেই তো সিডির ক্ষেত্রেও একই পরিস্থিতি হওয়ার কথা। আবার আলাদা করে কিছু বলার দরকার আছে? শুধু সিডি নয়, যে কোনো অনগোয়িং নিয়োগ যেখানে 17% হিসেবে করা হয়েছে, গেজেটে বলা আছে, সবগুলোই আটকে গেল। এবং আমি বহু আগেই, সরকার আসার আগে থেকেই তো বলে আসছি, এবং সরকার আসার পরেও, যেটা মাননীয়ার যে অনগোয়িং প্রসেস নিয়ে বহু পোস্ট দিয়েছি এবং বারবার সেখানে বলেছি যে অনগোয়িং প্রসেসগুলো আটকে দেওয়া হবে, অনগোয়িং প্রসেস চলবে না। এটা প্ল্যানফুলি করা হয়েছে, কারণ ওই ওবিসি মামলা। তাহলে কিসের আশা করছেন? অনগোয়িং প্রসেস কি করে হবে? সেটা 2022-এর টেটই হোক, ওই যে ওখান থেকে ইন্টারভিউ চলছিল, তাই নয় কি? তো এই যে একটা ঝামেলা। আর আরেকটা মজার কথা দেখুন, প্রতিটি ক্ষেত্রেই কম বেশি একটা করে অনগোয়িং প্রসেস করে রেখে দিয়েছে। কনস্টেবল, ডব্লিউপিপি কনস্টেবল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরকম পরীক্ষা নিয়ে নিয়োগ হয়নি, প্রক্রিয়া মাঝপথে থেমে আছে। প্রাথমিকের ক্ষেত্রে, আপার প্রাইমারির ক্ষেত্রেও এরকম কিছু ঘটনা আছে। তো এই যে বিভিন্ন রকম ঘটনা ওরা করে রেখেছে, যাতে করে নতুন নিয়োগ নোটিফিকেশন বের করাও যাবে না। কারণ তখন আবার ওরা বলবে, কেন আমাদেরটাই তো কমপ্লিট হয়নি, আমাদের কমপ্লিট না করে কেন আপনারা আবার পরীক্ষা নতুন নিয়োগ নোটিফিকেশন দিচ্ছেন? আদালতে চলে যাবে, আদালত তো রেডি হয়ে আছে স্টে দেওয়ার, মানে আদালত তো আটকে দেওয়ার জন্য রেডি হয়ে আছে, ও আগেই বলেছে। তাহলে সিডির ক্ষেত্রেও বা অন্যান্য অনগোয়িং প্রসেসের ক্ষেত্রেও একই পরিস্থিতি হবে, এটা মাথায় রাখুন। আশা করবেন না, যত আশা করবেন তত হতাশ হবেন, তত আপনার বিকল্প কর্মসংস্থানের যে মানসিকতা, কাজ করার মানসিকতা হারিয়ে যাবে। অমূল্য সময় নষ্ট করবেন। এই কারণেই ভিডিওটি করলাম। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এখানে করতে পারেন, ফেসবুকে করতে পারেন। এছাড়াও ভিডিওটি ইউটিউবেও থাকবে, সেখানেও প্রশ্ন করতে পারেন। অনুগ্রহ করে গালিগালাজ দেবেন না, করবেন না, কারণ ইতিমধ্যেই যারা বোঝার বুঝে গেছেন যে এটা নতুন সরকার এসেও একই রকম ভাবে মাননীয়ার পলিসি, মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পলিসি, নিউ ওয়ার্ল্ড অর্ডারের পলিসি ইমপ্লিমেন্ট করছেন। একই, বহু আগেই বলেছি যে দল বদলালে, সরকার বদলালে অর্থনৈতিক নিয়ম বা নীতি বদলায় না, ইকোনমিক পলিসি বদলায় না। কারণ অর্থনীতির উপর দাঁড়িয়েই সবকিছু, এই দল বলুন, রাজনৈতিক দল বলুন, সরকার বলুন, বদলায় না। এটা বহু আগেই আমি বলেছি। এটার জন্য জিওপলিটি বুঝতে হয়, সোশিও ইকোনমিক সিনারিও গুলো বুঝতে হয়। তাই উনি ঠিক তাই করেছেন, যে করে চলেছেন মাননীয়া, যেটা করেছেন, বরং আরো গতিটা বরং বাড়িয়েছেন। তো অর্থাৎ রংটা একটু আলাদা, বুঝতেই পারছেন। আবার ধম্ম একটুখানি ডায়লগ বাজি করবেন মাঝে মাঝে, তো টপ লেভেলের আবার ধম্ম নয়। এমন ধরুন মুসলমান বললো,
কারা গরিব মুসলমান? ইউজলেস ইটার্স, তাই তো। টপ লেভেলের মুসলমান, বিলিয়নিয়ার যারা কোটিপতি, বড় বড় মুসলমান, ব্যবসায়ী মুসলমান, সংখ্যায় কম হলেও তারা তো আছেন রে বাবা। কই তাদের কোনো সমস্যা হচ্ছে? আগে না, জানেন না? নরেন্দ্র মোদী যখন সৌদি আরবে যান, বা সৌদি আরব থেকে বা মুসলিম রাষ্ট্র থেকে ভারতে সব আসে, দেখেন না আরবি পোশাক পরা, জোব্বা পরা শেখরা, তাদের সঙ্গে মাননীয় নরেন্দ্র মোদী কেমন কোলাকুলি করেন, দেখেন না ছবি টবি শেখদের সাথে? তো কি সমস্যা? টপ লেভেলে কিছু নেই ওসব, আমি বারবার করে বলেছি। টপ লেভেলে সবাই মুনাফা বোঝে, আর মুনাফার স্বার্থে বিলিয়নিয়ার বলুন, দেশ নায়ক বলুন, তারা একে অপরকে সঙ্গে নিয়ে চলেছে, আন্ডারস্ট্যান্ডিং এ চলেছে। গরিব মানুষের মধ্যে মারামারি, ভেদাভেদ, খেওয়াখেওয়ি, হিন্দু মুসলমান, শিক্ষক শিক্ষাকর্মী, ফ্রেশার আবার ওয়ার্কিং, অভিজ্ঞ, কত রকমের ভাগ না? শিক্ষকদের মধ্যেও কত রকমের ভাগ, প্রাইমারি, আপার প্রাইমারি, কত রকম ভাগ করে একেবারে খেয়ে চুলোচুলিও দেখা যায়। মানে স্কুলে এখন শিক্ষকদের মধ্যে, শিক্ষিকাদের মধ্যে চুলোচুলির ভিডিও ভাইরাল হয়েছে, আমি দেখেছি। বলে এই হলো লেভেলের মারামারি, খেয়ে। টপ লেভেলে দেখেছেন কখনো আদানি আম্বানিরা মারামারি করছে, গালাগাল দিচ্ছে একে অপরকে? দেখেছেন কখনো? দেখেছেন? বা টপ লেভেলের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারা ওই মাঝে মাঝে বাইট দেন, ঠিক আছে, কিন্তু যখন দেখা হয় হ্যান্ডশেক করেন, করমর্দন করেন, আলিঙ্গন করেন, সবই তো সুন্দর, সৌজন্য, দারুণ চলছে টপ লেভেলে। তাহলে আমরা করছি মারামারি, কেউ তৃণমূল, কেউ বিজেপি, কেউ হিন্দু, কেউ মুসলমান। আসল শত্রু আমরা ধরতেই পারছি না, কারণ শত্রু অদৃশ্য। তাই মনে রাখবেন, এই যে পলিসির ফলে নিয়োগ হচ্ছে না সরকারি ক্ষেত্রে, নেই, প্রায় শূন্য। অন্যান্য সরকারি দপ্তরের অবস্থা ভালো নয়। এই যে 4,500 হোমগার্ড অস্থায়ী, তাদের এখনো রিনিউয়াল হয়নি, চুক্তিভিত্তিক কর্মচারী তারা, সেটা নিয়েও আমি পোস্ট দিয়েছি। তো এই যে একটা ভয়ঙ্কর পলিসি যেটা চলছে, বেসরকারীকরণ, প্রাইভেটাইজেশন, শিক্ষাক্ষেত্রে, সর্বক্ষেত্রে, সেইখানে তার বলি কিন্তু সাধারণ মানুষই হবে, মধ্যবিত্ত হবে, নিম্নবিত্ত হবে। এবং এই পলিসিটা কিন্তু আমাদের দেশের তৈরি পলিসি নয়, এই পলিসিটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর পলিসি, যেটা ইহুদি ধনকুবের এবং তাদের সঙ্গী সাথী যারা, তারাই এটাকে বানিয়েছে পলিসিটা। বহুদিন ধরে এটা ওদের মাথায় আছে। এ নিয়ে দ্বিতীয় খণ্ডে বিস্তারিত লিখেছি, অমৃত সেবক দ্বিতীয় খণ্ডে লিখেছি, গ্রিগরি রাসপুটিনে লিখেছে। তাই এটা আন্তর্জাতিক পলিসি, কোনো দলের উপর রাগ করে, গালিগালাজ করে কিছু নেই। হ্যাঁ, বলতে পারেন যে শিরদাঁড়া নেই, তারা মেনে নিচ্ছে, এই পর্যন্তই। কিন্তু এটা যেহেতু একেবারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই সমস্ত কিছুর সবার, এবং টপ লেভেলের বিলিয়নিয়াররা যেখানে, যাদের টিকি বাধা আছে, সবাই মিলে এই সিদ্ধান্তটা নিয়েছে। তারই ফলশ্রুতি জাতীয় শিক্ষানীতি 2020, নিউ এডুকেশন পলিসি 2020। আর তাই ওটাকে সরাতে না পারলে এটা চলবেই, আর ওটাকে সরাবে কে? কেউ সরাতে পারবে না। তো অপ্রজ জনতা পার্টি বেসরকারীকরণের বিরুদ্ধে একটা কথা বলেছে, নিট কোশ্চেন পেপার লিক নিয়ে আন্দোলন করেছে। তো নিটে কারা বসে, কজন বসে? আর কোশ্চেন পেপার লিকের কারণে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেই শিক্ষা ব্যবস্থা বদলে যায়, শিক্ষানীতি বদলে যায়? যায় না, বহু আগেই বলেছে। ওটা লোক দেখানো, মানুষকে ডাইভার্ট করছে, কন্ট্রোল অপোজিশন, এই যে মোদীর বিরুদ্ধে গর্জে উঠছে ককরোচ পার্টি, এই বলে মিডিয়ায় প্রচার করছে। আসল আন্দোলনকারী হলে এতদিনে ওরা যেটা করার করে দিত, খবরই করতো না।
প্রমোটই করতো না। তো যাই হোক, আবার বলছি, মানসিক প্রস্তুতি রাখুন, ভেঙে পড়বেন না। ধরে নিন সরকারি চাকরি নেই, শিক্ষকতার ক্ষেত্রে বিশেষ করে, বা করণিক বলুন, এই সব ক্ষেত্রে নেই। ধরে নিয়ে কিভাবে জীবন যাপন করবেন সেটা ভাবতে থাকুন। আর যারা মনে করছেন যে না এখনো আশা আছে, আমার কথা বিশ্বাস করার কারণ নেই এখনো পর্যন্ত, ঠিক আছে, তাদেরকে ক্ষেত্রে এই অনুরোধটা করব যে ঠিক আছে, আপনারা চেষ্টা করুন, ওকে, কিন্তু এমন করবেন না যে দেখা গেল যে অন্য কিছুই খুঁজে রাখলেন না, ভাবলেন না, এই করতে করতে ওই যে বয়স বাড়িয়ে দিয়েছে, একটা কায়দা আর কি, মূল্য ঝুলিয়ে রেখেছে, করতে করতে আপনার জীবন যৌবন সব শেষ হয়ে গেল। এটা করবেন না অনুগ্রহ করে। পরে নইলে হতাশায় ভুগবেন, আত্মহত্যায় করে ফেলতে পারেন। এটা বাড়ছে আমাদের যুব সমাজের মধ্যে, সুইসাইড অনেক বেড়ে গেছে অবসাদের কারণে। সেটা আমরা কেউই চাই না, আপনার প্রিয়জনও চান না, আমরাও চাই না, কেউই চাই না। এই কারণে মানসিক শক্তি বজায় রাখুন। আরেকটা কথা বলে শেষ করব যে শাসক দল সরকার কিন্তু একবারও বলবে না যে নিয়োগ হবে না, স্থায়ী পদে নিয়োগ হবে না, একবারও বলবে না। বললে সমস্যা আছে, বিক্ষোভ হতে পারে, ঝামেলা হতে পারে, প্লাস পরীক্ষার জন্য একটা ভালো ইনকামও হয় সরকারের। ভালো ইনকাম হয়, একটা ফি তো দিতে হয় নাকি, বিনা পয়সায় পরীক্ষায় বসতে দেয় না, তো সেসব আছে। প্লাস বহু বিএড কলেজ টলেজ আছে, বহু রাজনৈতিক নেতার সেখান থেকে ইনকাম হয়, তো এগুলো ডাইরেক্টলি বলে দিলে সেই ইনকামগুলো বন্ধ হয়ে যাবে, পাশাপাশি বিক্ষোভ হতে পারে। তাই ডিভাইড অ্যান্ড রুল করে দিয়ে, বিভিন্ন রকমের মূল্য ঝুলিয়ে দিয়ে, বয়স বাড়িয়ে দিয়ে, চাকরির বয়স মানে যোগদানের বয়স বাড়িয়ে দিয়ে, বিভিন্ন কায়দায় ওটা এরা চালিয়ে যাবে, এবং আদালতকে দিয়ে। এই করতে করতে যারা বুঝবে সরে পড়বে, অন্য কিছু করবে ভালো, আর যারা পারবে না, বুঝতে পারবে না, তারা এই পাকের মধ্যে পড়ে আর উঠতে পারবে না, হতাশা, আত্মহত্যা, এটাই ওরা চাইছে। সরাসরি বলবে না, কোনো দিনই বলবে না, এটাই হলো আমার বক্তব্য। এরা শাসকরা কখনো বলে না, বুঝে নিতে হয়, বুঝছে। রোমান্টিক ক্ষেত্রেও তো বুঝে নিতে হয়, না হলে আপনার সমূহ সর্বনাশ। যদি আপনি অপেক্ষায় থাকেন যে আপনার প্রেমিকা বা আপনার দোসর বা আপনার স্বামী বা আপনার প্রেমিক সরাসরি বলবে যে জানো আমি ঠিক করেছি তোমাকে ছেড়ে অন্য জায়গায় অন্য একজনের সঙ্গে থাকবো, কথাও হয়ে গেছে, তোমার সঙ্গে তো অনেকদিন প্রেম টেম করলাম বা অনেকদিন সংসার টংসার করলাম, তো আর ভাল লাগছে না গো, বোরিং লাগছে, উই হ্যাভ নাথিং টু ডিসকভার, তাই এসো, আমি কালকে চলে যাচ্ছি, এটা জানালাম। আর এরকম করবে? এরকম করে কজন করে কি? ফ্রান্স, আমেরিকা, ইউরোপে এরকম কিছু কিছু ঘটনা ঘটে, অবশ্যই স্মার্টলি স্ট্রেট ফরওয়ার্ড বলে দেয়। আমাদের দেশে এখনো সেভাবে কিছু চালু হয়নি, হয়তো হবে আগামীতে। আপাতত যেটা আছে সেটাই বললাম। তাহলে কি করতে হয় আপনাকে, সেটা বুঝে নিতে হবে বডি ল্যাঙ্গুয়েজ থেকে। ওই যে একটা গান আছে, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, মুখে বলা যায় না, ওইটা এই ক্ষেত্রেও প্রযোজ্য। বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনাকে বুঝে নিতে হবে যে ব্যাপারটা কি। আপনি যদি মনে করেন স্ট্রেট একদিন মুখের উপর বলবে, সেই আশায় থাকতে 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 যখন বললো, তখন আপনি আর কিছু আপনার করারই থাকলো না, সব শেষ, তাই তো? তাই বুঝে নিতে হবে। তো এই ক্ষেত্রে তো এটা আরো জরুরি, কারণ এটা জীবিকার ব্যাপার, কর্মসংস্থানের ব্যাপার, জীবনের ব্যাপার। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, চিন্তাশীল থাকুন। শুভরাত্রি।